বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জনাব মোহাম্মদ খুরশিদ আলম, সিনিয়র শিক্ষক, তৈলদ্দি বারেকান এরশাদ আলী উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। তোমাদের পরিবারের সকল সদস্য ভালো আছে। এই করোনা ভাইরাসের কারণে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এর মাঝে তোমরা বাসায় পড়ালেখা করে যাচ্ছ। আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখে যাচ্ছ এবং আমরা যাহা বাড়ি কাজ দিই তোমাদেরকে, তোমরা সেগুলো প্রস্তুত করতেছ। যখন স্কুল খুলবে ওই বাড়ি কাজগুলো আমরা তোমাদের কাছ থেকে আদায় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার যে ক্লাস রয়েছে অনলাইন ক্লাসে শ্রেণী 10 বিষয় জীববিজ্ঞান, অধ্যায় 12। তো আমার অধ্যায় যে 12-র মধ্যে আমার যে পাঠ শিরোনামটা রয়েছে, সেখানে তোমাদের সাহিত্য বইয়ের মধ্যে জীবের বংশগতি ও বিবর্তন, জীবের বংশগতি ও বিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই জীবের বংশগতি ও বিবর্তনের আলোকে আমি তোমাদের যে ক্লাসটি দেব, এই ক্লাসে শিকনফল রয়েছে। আমি আজকে 3টা শিকনফল আমি হোয়াইটবোর্ডে উপস্থাপন করেছি। তোমরা মনোযোগ সহকারে আমি এখানে বলে যাব, তোমরা খাতায় লিখবে। আমার শিকনফলে 1 নম্বরে রয়েছে কোষ সম্পর্কে তোমরা বলতে পারবে। 2 নম্বর শিকনফল রয়েছে নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বরে রয়েছে ক্রোমোজোম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করব আজকে এই 3টা প্রশ্নের উপরে আমি আলোচনা করার জন্য। তোমরা আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং ব্ল্যাকবোর্ডে আমি কোনো কিছু যখন লিখব তোমরা তোমাদের খাতায় সেটা লিখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম যে শিকনফল রয়েছে কোষ সম্পর্কে বলতে পারবে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে কোষটা কি। আমরা নিচের ক্লাসে কোষ সম্পর্কে আমরা জেনেছি, তারপরও আমাদেরকে আবার একটু রিভিশন দিতে হবে। যেহেতু আমরা যত রিভিশন দেব তত বিষয়টা সম্পর্কে আমাদের ভালো ধারণা হবে। তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। আমি এখানে লিখতেছি, তোমরা যদি শুনে বুঝতে পারো তাহলে না লিখলেও চলবে, আর যদি তোমরা শুনো এবং লিখে চেষ্টা করো তাহলে লিখে নাও। আমি লিখতেছি, জীব দেহ গঠন ও কাজের জীবদেহ গঠন ও কাজের এককে কোষ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীর মধ্যে জীব রয়েছে। আমরা জীবকে 2 শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ। প্রাণী হচ্ছে অর্থাৎ উদ্ভিদ ছাড়া এই পৃথিবীতে আল্লাহ যতগুলো প্রাণী সৃষ্টি করছে এটাকে আমরা প্রাণী জগৎ হিসেবে আমরা জানি। এই প্রাণী জগতের যে দেহ রয়েছে সেই দেহটা অর্থাৎ যে উপাদান দিয়ে গঠিত সেই উপাদানের নাম হচ্ছে কোষ। এখানে 2টা শব্দ আছে, অর্থাৎ জীবদেহ গঠন। পৃথিবীর প্রত্যেকটা জীবের যে দেহ গঠন হয়েছে সেই দেহ গঠনের মূল উপাদানটা হচ্ছে কোষ। তারপরে এখানে আরেকটি শব্দ আছে কাজের একক। তা আমরা যে কাজ করি বা প্রাণীরা যে কাজ করে সেই কাজগুলো করার জন্য এই কোষে সহযোগিতা করে। কারণ এখানে দেহ গঠন ও কাজের এককে এখানে কোষ বলা হয়েছে। প্রাণীর দেহ যেভাবে এই কোষ নামক উপাদান দিয়ে গঠিত, ঠিক উদ্ভিদের দেহটাও একই অবস্থা, অর্থাৎ উদ্ভিদের দেহটাও যে উপাদান দিয়ে গঠিত সেটা হচ্ছে কোষ দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোষ সম্পর্কে
আমাদের আরো ধারণা, যেমন আমরা অর্থাৎ এখানে যদি আমরা দেখতে পাই আমাদের দেহ অর্থাৎ দেহের মধ্যে যে কোষ রয়েছে বা উদ্ভিদের দেহে যে কোষ রয়েছে সেই কোষের মধ্যে অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে প্রকৃত কোষ আর একটা নাম হচ্ছে আদি কোষ। তাহলে আমরা একটা পেলাম প্রকৃত কোষ, দুই নম্বর হচ্ছে আদি কোষ। আদি কোষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আমরা সংক্ষেপে দেখব। অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আমরা দুই ভাগ পেয়েছি। একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা হচ্ছে আদি কোষ। তাহলে যে প্রকৃত কোষ রয়েছে, প্রকৃত কোষ হচ্ছে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত, সেটা হচ্ছে অর্থাৎ প্রকৃত কোষ। আর যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় সেই কোষটা হচ্ছে আদি কোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে যাব 2 নম্বর অর্থাৎ আমাদের শিক্ষণফলে। আমরা এখন দেখব নিউক্লিয়াসের গঠন। আমরা যদি নিউক্লিয়াসের গঠনটা দেখতে যাই তাহলে সেখানে আমাদের আগে জানতে হবে নিউক্লিয়াসটা কি। তাহলে প্রথমে আমরা জানবো সেখানে নিউক্লিয়াসটা কি। নিউক্লিয়াস কি আমরা এইটা সম্পর্কে একটু জানবো, নিউক্লিয়াস কি। আমরা নিউক্লিয়াস সম্পর্কে তোমরা অবশ্যই নিচের ক্লাসে তোমরা জেনেছো, সেখানে নিউক্লিয়াস কাকে বলে। এরপর আমি আবারও বলে যাচ্ছি, কোষের প্রাণকেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। কারণ কোষ হচ্ছে সজীব, কোষ সজীব হওয়ার কারণে প্রাণী দেহ গঠিত হয়েছে। প্রাণীরা কাজ করতে পারে, জীবরা কাজ করতে পারে, জীবের দেহটা অত ছোট থেকে বড় হতে পারে, কাজ করতে পারে। এই জন্য অর্থাৎ কোষের যে একটা প্রাণ রয়েছে এই প্রাণটাকে বলা হয় নিউক্লিয়াস। এই জন্য নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্রকে বলা হয় যে নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব একটা নিউক্লিয়াসের ছবি দেখব। সেখানে আমরা দেখব নিউক্লিয়াসের ছবিটা। আমরা এখন একটা নিউক্লিয়াসের ছবি দেখব। আমি তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, একটু তোমরা খেয়াল করো। এখানে একটা ছবি দিচ্ছি নিউক্লিয়াসে। তোমরা আমার সাথে সাথে এটা অঙ্কন করতে পারো। অঙ্কন করে সেখানে যে সমস্ত উপাদান আছে সেগুলো তোমরা খেয়াল করতে পারো। কারণ আমাদেরকে নিউক্লিয়াসের গঠন মানে সেখানে কি আছে সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে এরপরে আমরা দেখব সেখানে আর কি কি আছে। এখানে কিছু সূত্রাকার অর্থাৎ তোমরা বস্তু দেখতেছো, তারপরে কিছু বস্তু আছে সেগুলো তোমরা খেয়াল করো। তো আমরা এখানে দেখতেছি কিছু সূত্রাকার বস্তু, সেটা আমরা দেখলাম। তারপরে এরপরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু রয়েছে সেটা দেখলাম। আমরা সেটা এখান থেকে নিতে পারি। ক্ষুদ্র বস্তুগুলো আমরা এইদিকে দেখাবো। তাহলে আমরা একটু দেখবো এদের নামগুলোর সাথে আমরা পরিচিত হব। তো আমরা প্রথমে দেখি এই নিউক্লিয়াসের যে একটা ছবি রয়েছে, এই ছবিতে আমি যে অংশগুলো আমি এখানে অঙ্কন করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা অঙ্কন করে নাও। অঙ্কন করে এবার এখানে যে অংশগুলো সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হব, যেটা হচ্ছে নিউক্লিয়ার আবরণ। প্রথমে রয়েছে নিউক্লিয়ার আবরণ। নিউক্লিয়ার আবরণ যাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার আবরণ এটা হচ্ছে আমরা 1 নম্বরে পেলাম। এখন আমরা একটু 2 নম্বরে দেখব। 2 নম্বর দেখছি কিছু স্বচ্ছ দানাদার পদার্থ দেখতেছি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র, যেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। দানাদার স্বচ্ছ ক্ষুদ্র পদার্থ সাইটোপ্লাজম। এরপরে আমরা যাব 3 নম্বরে, যেটা আছে আমরা এখানে গোলাকার বস্তু দেখতেছি। তোমরা ভালোভাবে খেয়াল করো। এই গোলাকার বস্তুটা দেখো, কালো করে একটা গোলাকার বস্তু, আমরা একটা বলের মতো, বলের আকৃতি। এটা হচ্ছে নিউক্লিওলাস 3 নম্বরে। তাহলে আমরা এটা দেখলাম নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস
এরপরে আসো 4 নম্বরে আমরা যেটা দেখতেছি, 4 নম্বরে এখানে আমরা দেখো নিউক্লিয়ার আবরণের মাঝখানে এখানেও ছিদ্র আছে, এখানেও ছিদ্র আছে, এখানেও ছিদ্র। এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এইটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এক সর্বশেষ যে অংশটা রয়েছে যাকে আমরা বলবো, এটাকে বলা হয় যে ক্রোমোজোম। তোমরা নিশ্চয় নাম শুনেছ, ক্রোমোজোমের নামটা শুনেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিউক্লিয়াসে যে গঠন যেটা রয়েছে, নিউক্লিয়াসের গঠনে বা ছবির মধ্যে আমরা এই 5টি অংশ নিয়ে নিউক্লিয়াসটা মূলত গঠিত হয়েছে। তাহলে 1 নম্বরে আমি আবার বলে যাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণ। নিউক্লিয়ার আবরণ। 2 নম্বরে স্বচ্ছ দানাদার পদার্থ সাইটোপ্লাজম। 3 নম্বরে গোলাকার যে বস্তুটি রয়েছে সেটা হচ্ছে নিউক্লিওলাস। তারপরে 4র্থ নম্বরে যে এটা দেখো এখানে একটা রাস্তা আছে, এখানে রাস্তা আছে, এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে রয়েছে সূত্রাকার যে বস্তু রয়েছে ভিতরে, সেটাকে বলা হয় যে ক্রোমোজোম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে নিউক্লিয়াসের যে গঠন সেটা সম্পর্কে আমরা দেখলাম, এবং তাহলে নিউক্লিয়াসটা গোলাকার, এবং এই নিউক্লিয়াসটা 5টি অর্থাৎ অংশ নিয়ে গঠিত। আমরা সেই অংশগুলোর সাথে আমরা ছবিও দেখেছি, এবং সেটা কিভাবে এখানে অবস্থান করেছে আমরা সেগুলো দেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে আসবো 3 নম্বরে। তোমাদেরকে আমি এটা আমার সাথে লেখা অঙ্কন করার জন্য বলেছিলাম, এবং অঙ্কনের সাথে সাথে এগুলো অর্থাৎ চিত্র যে অংশগুলো আছে এগুলো চিহ্নিত করার জন্য আমি বলেছিলাম। নিশ্চয় তোমরা খাতায় এটা অঙ্কন করেছো এবং এই চিহ্নিত অংশগুলোর নাম লিখেছো। এরপরে আমরা আসবো 3 নম্বরে। আমাদের যে 3 নম্বর শিকনফল রয়েছে সেটা আমরা দেখব। তাহলে সেটা যদি আমরা দেখি, তাহলে আমাদের 3 নম্বরে আছে ক্রোমোজোম সম্পর্কে সে ব্যাখ্যা করতে পারবে। তোমরা এটা দেখেছো, সে নিউক্লিয়াসের ছবির মধ্যে যে সূত্রাকার যে বস্তুটি রয়েছে সেটা হচ্ছে ক্রোমোজোম। আমরা তাহলে একটু জানবো ক্রোমোজোমটা কি। ক্রোমোজোম কি? প্রথমে আসবো আমরা ক্রোমোজোমটা কি। তাহলে তোমরা আগে ক্লাসে বা নিচের ক্লাসে তোমরা জেনেছ ক্রোমোজোম কি। তাহলে ক্রোমোজোম হচ্ছে জীবের বংশগতি দ্বারক বাহক। জীবের বংশগতি দ্বারক বাহককে আমি লিখে দিচ্ছি, তোমরা তাহলে একটু দেখো বোর্ডে। জীবের বংশগতি দ্বারক ও বাহককে ক্রোমোজোম বলে। তোমরা এটা দেখে নাও এবং খাতায় লিখে নাও। আমি আবারও বলে যাচ্ছি, ক্রোমোজোম কি? জীবের বংশগতির দ্বারক ও বাহককে ক্রোমোজোম বলে। তাহলে এটা সম্পর্কে আমাদের জানতে হবে যে বংশগতির দ্বারক ও বাহক। বংশগতির দ্বারক অর্থাৎ পৃথিবীতে যে নতুন জীব আসবে, যে গাছপালার উদ্ভিদের বেলায় বলো বা মানুষের বেলায়, অন্যান্য প্রাণীর বেলায় জীব পৃথিবীতে আসতেছে আবার পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, তো তাদের যে বংশগতির যে ধারা রয়েছে সেই বংশগতির ধারাটা ও রক্ষা করার জন্য ক্রোমোজোম কাজ করে। তারপরে যে অর্থাৎ বাহক হিসেবেও সেখানে বাহক হচ্ছে অর্থাৎ তার নতুন জীব যারা আসবে তারা তাদের যে বংশের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে আসবে। যেমন দেখা যায় যে গাছপালা যে দেখা যায় আমরা একটা আম গাছের বীজ থেকে আবার এই বীজ যখন আমরা বপন করি সেখান থেকে আবার একটা আম গাছ আমরা পাই। ঠিক তদ্রুপ মানুষের বেলায় দেখা যায় যারা নতুন শিশু আসে তারা তার মায়ের বৈশিষ্ট্য, ছেলেরা বাবার বৈশিষ্ট্য, মেয়েরা মায়ের বৈশিষ্ট্য, অথবা যে কোনো আত্মীয় স্বজনের বৈশিষ্ট্য যাদের সাথে রক্তের সম্পর্ক থাকে সেই বৈশিষ্ট্যগুলো তারা নিয়ে আসে। এই জন্য ক্রোমোজোমকে বলা হয় জীবের বংশগতি দ্বারক ও বাহক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিশ্চয় তোমরা ক্রোমোজোম কি সেটা বুঝেছ।
তাহলে আমরা ক্রোমোজোম সংজ্ঞা জানলাম এবং ক্রোমোজোম সম্পর্কে আমরা একটু কি ব্যাখ্যা খেলাম। আমাদেরকে যদি অর্থাৎ পরীক্ষায় যদি আসে যে ক্রোমোজোম সম্পর্কে ব্যাখ্যা করো, তাহলে আমরা লিখতে পারবো ক্রোমোজোম কি সেটা লিখতে পারবো, বা ক্রোমোজোমের ভূমিকা, ক্রোমোজোমের কাজ কি সেটা আমরা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন একটা কাজ দেব, বাড়ি কাজ দেব। তাহলে সেই বাড়ি কাজটা তোমরা লিখে নাও। লিখে তাহলে তোমরা সেটা তোমাদের প্রয়োজনীয় সাহিত্য বই আছে সেখান থেকে সহযোগিতা নেবে ওই বাড়ির কাজটা রেডি করার জন্য। তাহলে আমি লিখতেছি বাড়ির কাজ। বাড়ির কাজ, তাহলে বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ রয়েছে পুত্র বা পুত্র সন্তান বা কন্যা সন্তান, কন্যা সন্তান, পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্ম গ্রহণে ক্রোমোজোমে পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্মগ্রহণে ক্রোমোজোমের ভূমিকা বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন তোমাদের স্কুল খুলবে তোমাদেরকে এই বাড়ির কাজটা তৈরি করে অর্থাৎ দেখাতে হবে। যখন স্কুল খুলবে আমরা এই বাড়ির কাজটি আমরা আদায় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে ক্লাসটা দিলাম, আমার যে তিনটা শিক্ষণফল রয়েছে, আমি চেষ্টা করছি তোমাদেরকে এই তিনটা শিক্ষণফল ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝেছো। এরপরও আমার এই ক্লাসটি আমার বিদ্যালয়ের অর্থাৎ পেজে থাকবে এবং আমার আইডি পেজে থাকবে, ইউটিউবে থাকবে। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে তোমরা জানাবে, আমরা চেষ্টা করব ওই মতামতগুলো উত্তর দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো করে পড়ালেখা করবে, বাসায় সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুইবে বা ঘর থেকে বের হলে মাস্ক পরবে। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জনাব মোহাম্মদ খুরশিদ আলম, সিনিয়র শিক্ষক, তলেদ্দি বারেকান এরশাদ আলী উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। তোমাদের পরিবারের সকল সদস্য ভালো আছে। এই করোনা ভাইরাসের কারণে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এর মাঝে তোমরা বাসায় পড়ালেখা করে যাচ্ছ। আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখে যাচ্ছ এবং আমরা যাহা বাড়ির কাজ দিই তোমাদেরকে, তোমরা সেগুলো প্রস্তুত করতেছ। যখন স্কুল খুলবে ওই বাড়ির কাজগুলো আমরা তোমাদের কাছ থেকে আদায় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার যে ক্লাস রয়েছে অনলাইন ক্লাসে শ্রেণী 10ম, বিষয় জীববিজ্ঞান, অধ্যায় 12। তো আমার অধ্যায় যে 12র মধ্যে আমার যে পাঁচ শিরোনামটা রয়েছে, সেখানে তোমাদের সাহিত্য বইয়ের মধ্যে জীবের বংশগতি ও বিবর্তন, জীবের বংশগতি ও বিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই জীবের বংশগতি ও বিবর্তনের আলোকে আমি তোমাদের যে ক্লাসটি দেব, এই ক্লাসে শিক্ষণফল রয়েছে। আমি আজকে 3টা শিক্ষণফল আমি হোয়াইট বোর্ডে উপস্থাপন করেছি। তোমরা মনোযোগ সহকারে আমি এখানে বলে যাব, তোমরা খাতায় লিখবে। আমার শিক্ষণফলে 1 নম্বরে রয়েছে কোষ সম্পর্কে তোমরা বলতে পারবে। 2 নম্বর শিক্ষণফল রয়েছে নিউক্লিয়াসের গঠন।
ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বরে রয়েছে ক্রোমোজোম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করব আজকে এই 3টা প্রশ্নের উপরে আমি আলোচনা করার জন্য। তোমরা আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং ব্ল্যাকবোর্ডে আমি কোনো কিছু যখন লিখব তোমরা তোমাদের খাতায় সেটা লিখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম যে শিকনপল রয়েছে কোষ সম্পর্কে বলতে পারবে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে কোষটা কি। আমরা নিচের ক্লাসে কোষ সম্পর্কে আমরা জেনেছি, তারপরও আমাদেরকে আবার একটু রিভিশন দিতে হবে, যেহেতু আমরা যত রিভিশন দেব তত বিষয়টা সম্পর্কে আমাদের ভালো ধারণা হবে। তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। আমি এখানে লিখতেছি, তোমরা যদি শুনে বুঝতে পারো তাহলে না লিখলেও চলবে, আর যদি তোমরা শুনো এবং লেখার চেষ্টা করো তাহলে লিখে নাও। আমি লিখতেছি, জীব দেহ গঠন ও কাজের জীবদেহ গঠন ও কাজের এককে কোষ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীর মধ্যে জীব রয়েছে। আমরা জীবকে 2 শ্রেণীতে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ। প্রাণী হচ্ছে অর্থাৎ উদ্ভিদ ছাড়া এই পৃথিবীতে আল্লাহ যতগুলো প্রাণী সৃষ্টি করছে এটাকে আমরা প্রাণী জগৎ হিসেবে আমরা জানি। এই প্রাণী জগতের যে দেহ রয়েছে সেই দেহটা অর্থাৎ যে উপাদান দিয়ে গঠিত সেই উপাদানের নাম হচ্ছে কোষ। এখানে 2টা শব্দ আছে, অর্থাৎ জীবদেহ গঠন। পৃথিবীর প্রত্যেকটা জীবের যে দেহ গঠন হয়েছে সেই দেহ গঠনের মূল উপাদানটা হচ্ছে কোষ। তারপরে এখানে আরেকটি শব্দ আছে, কাজের একক। তা আমরা যে কাজ করি বা প্রাণীরা যে কাজ করে সেই কাজগুলো করার জন্য এই কোষে সহযোগিতা করে, কারণ এখানে দেহ গঠন ও কাজের এককে এখানে কোষ বলা হয়েছে। প্রাণীর দেহ যেভাবে এই কোষ নামক উপাদান দিয়ে গঠিত, ঠিক উদ্ভিদের দেহটাও একই অবস্থা, অর্থাৎ উদ্ভিদের দেহটাও যে উপাদান দিয়ে গঠিত সেটা হচ্ছে কোষ দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোষ সম্পর্কে আমাদের আরো ধারণা, যেমন আমরা অর্থাৎ এখানে যদি আমরা দেখতে পাই আমাদের দেহ অর্থাৎ দেহের মধ্যে যে কোষ রয়েছে বা উদ্ভিদের দেহে যে কোষ রয়েছে সেই কোষের মধ্যে অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে এটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে প্রকৃত কোষ আর একটা নাম হচ্ছে আদি কোষ। তাহলে আমরা একটা পেলাম প্রকৃত কোষ, 2 নম্বর হচ্ছে আদি কোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আমরা সংক্ষেপে দেখব। অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আমরা 2 ভাগ পেয়েছি, একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা হচ্ছে আদি কোষ। তাহলে যে প্রকৃত কোষ রয়েছে, প্রকৃত কোষ হচ্ছে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত সেটা হচ্ছে অর্থাৎ প্রকৃত কোষ, আর যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় সেই কোষটা হচ্ছে আদি কোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে যাব 2 নম্বর অর্থাৎ আমাদের শিক্ষণফলে। আমরা এখন দেখব নিউক্লিয়াসের গঠন। আমরা যদি নিউক্লিয়াসের গঠনটা দেখতে যাই তাহলে সেখানে আমাদের আগে জানতে হবে নিউক্লিয়াসটা কি। তাহলে প্রথমে আমরা জানবো সেখানে নিউক্লিয়াসটা কি। নিউক্লিয়াস কি আমরা এইটা সম্পর্কে একটু জানবো, নিউক্লিয়াস কি। আমরা নিউক্লিয়াস সম্পর্কে তোমরা অবশ্যই নিচের ক্লাসে তোমরা জেনেছো, সেখানে নিউক্লিয়াস কাকে বলে। এরপর আমি আবারও বলে যাচ্ছি, কোষের প্রাণ কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়, কারণ কোষ হচ্ছে সজীব। কোষ সজীব হওয়ার কারণে প্রাণী দেহ গঠিত হয়েছে। প্রাণীরা কাজ করতে পারে, জীবরা কাজ করতে পারে। জীবের দেহটা অত ছোট থেকে বড় হতে পারে, কাজ করতে পারে। এই জন্য
অর্থাৎ কোষের যে একটা প্রাণ রয়েছে এই প্রাণটাকে বলা হয় নিউক্লিয়াস। এই জন্য নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ কেন্দ্রকে বলা হয় যে নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব একটা নিউক্লিয়াসের ছবি দেখব। সেখানে আমরা দেখব নিউক্লিয়াসের ছবিটা। আমরা এখন একটা নিউক্লিয়াসের ছবি দেখব। আমি তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, একটু তোমরা খেয়াল করো। এখানে একটা ছবি দিচ্ছি নিউক্লিয়াসে। তোমরা আমার সাথে সাথে এটা অঙ্কন করতে পারো। অঙ্কন করে সেখানে যে সমস্ত উপাদান আছে সেগুলো তোমরা খেয়াল করতে পারো। কারণ আমাদেরকে নিউক্লিয়াসের গঠন মানে সেখানে কি আছে সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে এরপরে আমরা দেখব সেখানে আর কি কি আছে। এখানে কিছু সূত্রাকার অর্থাৎ তোমরা বস্তু দেখতেছো, তারপরে কিছু বস্তু আছে সেগুলো তোমরা খেয়াল করো। তো আমরা এখানে দেখতেছি কিছু সূত্রাকার বস্তু, সেটা আমরা দেখলাম। তারপরে এরপরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু রয়েছে সেটা দেখলাম। আমরা সেটা এখান থেকে নিতে পারি। ক্ষুদ্র বস্তুগুলো আমরা এইদিকে দেখাবো। তাহলে আমরা একটু দেখবো এদের নামগুলোর সাথে আমরা পরিচিত হব। তো আমরা প্রথমে দেখি এই নিউক্লিয়াসের যে একটা ছবি রয়েছে, এই ছবিটা আমি যে অংশগুলো আমি এখানে অঙ্কন করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা অঙ্কন করে নাও। অঙ্কন করে এবার এখানে যে অংশগুলো সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। যেটা হচ্ছে নিউক্লিয়ার আবরণ। প্রথমে রয়েছে নিউক্লিয়ার আবরণ। নিউক্লিয়ার আবরণ যাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার আবরণ এটা হচ্ছে আমরা 1 নম্বরে পেলাম। এখন আমরা একটু 2 নম্বরে দেখব। 2 নম্বর দেখছি কিছু স্বচ্ছ দানাদার পদার্থ দেখতেছি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র, যেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। দানাদার স্বচ্ছ ক্ষুদ্র পদার্থ সাইটোপ্লাজম। এরপরে আমরা যাব 3 নম্বরে, যেটা আছে আমরা এখানে গোলাকার বস্তু দেখতেছি। তোমরা ভালোভাবে খেয়াল করো। এই গোলাকার বস্তুটা দেখো, কালো করে একটা গোলাকার বস্তু। আমরা এটা বলের মতো, বলের আকৃতি। এটা হচ্ছে নিউক্লিওলাস 3 নম্বরে। তাহলে আমরা এটা দেখলাম নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস। এরপরে আসো 4 নম্বরে, আমরা যেটা দেখতেছি 4 নম্বরে। এখানে আমরা দেখো নিউক্লিয়ার আবরণের মাঝখানে এখানেও ছিদ্র আছে, এখানেও ছিদ্র আছে, এখানেও ছিদ্র। এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এইটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সর্বশেষ যে অংশটা রয়েছে যাকে আমরা বলবো, এটাকে বলা হয় যে ক্রোমোজোম। তোমরা নিশ্চয় নাম শুনেছ, ক্রোমোজোমের নামটা শুনেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিউক্লিয়াসে যে গঠন যেটা রয়েছে, নিউক্লিয়াসের গঠনে বা ছবির মধ্যে আমরা এই 5টি অংশ নিয়ে নিউক্লিয়াসটা মূলত গঠিত হয়েছে। তাহলে 1 নম্বরে আমি আবার বলে যাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণ। 2 নম্বরে স্বচ্ছ দানাদার পদার্থ সাইটোপ্লাজম। 3 নম্বরে গোলাকার যে বস্তুটি রয়েছে সেটা হচ্ছে নিউক্লিওলাস। তারপরে 4র্থ নম্বরে যে দেখো এখানে একটা রাস্তা আছে, এখানে রাস্তা আছে, এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে রয়েছে সূত্রাকার যে বস্তু রয়েছে ভিতরে, সেটাকে বলা হয় যে ক্রোমোজোম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে নিউক্লিয়াসের যে গঠন সেটা সম্পর্কে আমরা দেখলাম। এবং তাহলে নিউক্লিয়াসটা গোলাকার এবং এই নিউক্লিয়াসটা 5টি অর্থাৎ অংশ নিয়ে গঠিত। আমরা সেই অংশগুলোর সাথে আমরা ছবিও দেখেছি এবং সেটা কিভাবে এখানে অবস্থান করেছে আমরা সেগুলো দেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে আসবো 3 নম্বরে। তোমাদেরকে আমি এটা আমার সাথে অঙ্কন করার জন্য বলেছিলাম এবং অঙ্কনের সাথে সাথে এগুলো অর্থাৎ চিত্র যে অংশগুলো আছে এগুলো চিহ্নিত করার জন্য আমরা
আমি বলেছিলাম, নিশ্চয় তোমরা খাতায় এটা অঙ্কন করেছো এবং এই চিহ্নিত অংশগুলোর নাম লিখেছো। এরপরে আমরা আসবো 3 নম্বরে। আমাদের যে 3 নম্বর শিকনফল রয়েছে সেটা আমরা দেখব। তাহলে সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের 3 নম্বরে আছে ক্রোমোজোম সম্পর্কে সে ব্যাখ্যা করতে পারবে। তোমরা এটা দেখেছো সে নিউক্লিয়াসের ছবির মধ্যে যে সূত্রাকার যে বস্তুটি রয়েছে সেটা হচ্ছে ক্রোমোজোম। আমরা তাহলে একটু একটু জানবো ক্রোমোজোমটা কি। ক্রোমোজোম কি? প্রথমে আসবো আমরা ক্রোমোজোমটা কি। তাহলে তোমরা আগে ক্লাসে বা নিচের ক্লাসে তোমরা জেনেছো ক্রোমোজোম কি। তাহলে ক্রোমোজোম হচ্ছে জীবের বংশগতি দ্বারক বাহক। জীবের বংশগতি দ্বারক বাহককে আমি লিখে দিচ্ছি, তোমরা তাহলে একটু দেখো বোর্ডে। জীবের বংশগতি দ্বারক ও বাহককে ক্রোমোজোম বলে। তোমরা এটা দেখে নাও এবং খাতায় লিখে নাও। আমি আবারও বলে যাচ্ছি ক্রোমোজোম কি। জীবের বংশগতি দ্বারক ও বাহককে ক্রোমোজোম বলে। তাহলে এটা সম্পর্কে আমাদের জানতে হবে যে বংশগতির দ্বারক ও বাহক। বংশগতির দ্বারক অর্থাৎ পৃথিবীতে যে নতুন জীব আসবে, যে গাছপালার উদ্ভিদের বেলায় বলো বা মানুষের বেলায় অন্যান্য প্রাণীর বেলায় জীব পৃথিবীতে আসতেছে আবার পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, তো তাদের যে বংশগতির যে দ্বারা রয়েছে সেই বংশগতির দ্বারাটা ও রক্ষা করার জন্য ক্রোমোজোম কাজ করে। তারপরে যে অর্থাৎ বাহক হিসেবেও সেখানে বাহক হচ্ছে অর্থাৎ তার নতুন জীব যারা আসবে তারা তাদের যে বংশের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে আসবে। যেমন দেখা যায় যে গাছপালা যে দেখা যায় আমরা একটা আম গাছের বীজ থেকে আবার এই বীজ যখন আমরা বহন করি সেখান থেকে আবার একটা আম গাছ আমরা পাই। ঠিক তদ্রুপ মানুষের বেলায় দেখা যায় যারা নতুন শিশু আসে তারা তার মায়ের বৈশিষ্ট্য, অর্থাৎ ছেলেরা বাবার বৈশিষ্ট্য, মেয়েরা মায়ের বৈশিষ্ট্য অথবা যে কোনো আত্মীয় স্বজনের বৈশিষ্ট্য যাদের সাথে রক্তের সম্পর্ক থাকে সেই বৈশিষ্ট্যগুলো তারা নিয়ে আসে। এই জন্য ক্রোমোজোমকে বলা হয় জীবের বংশগতি দ্বারক ও বাহক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিশ্চয়ই তোমরা ক্রোমোজোম কি সেটা বুঝেছ। তাহলে আমরা ক্রোমোজোম সংজ্ঞা জানলাম এবং ক্রোমোজোম সম্পর্কে আমরা একটু কি ব্যাখ্যা খেলাম। আমাদেরকে যদি অর্থাৎ পরীক্ষায় যদি আসে যে ক্রোমোজোম সম্পর্কে ব্যাখ্যা করো তাহলে আমরা লিখতে পারবো ক্রোমোজোম কি সেটা লিখতে পারবো, বা ক্রোমোজোমের ভূমিকা, ক্রোমোজোমের কাজ কি সেটা আমরা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন একটা কাজ দেব, বাড়ি কাজ দেব। তাহলে সেই বাড়ি কাজটা তোমরা লিখে নাও। লিখে তাহলে তোমরা সেটা তোমাদের প্রয়োজনীয় সাহিত্য বই আছে সেখান থেকে সহযোগিতা নেবে ওই বাড়ির কাজটা রেডি করার জন্য। তাহলে আমি লিখতেছি বাড়ির কাজ। তাহলে বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ রয়েছে পুত্র বা পুত্র সন্তান বা কন্যা সন্তান পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্ম গ্রহণে ক্রোমোজোমে পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্মগ্রহণে ক্রোমোজোমের ভূমিকা
বন্দনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন তোমাদের স্কুল খুলবে তোমাদেরকে এই বাড়ির কাজটা তৈরি করে অর্থাৎ দেখাতে হবে। যখন স্কুল খুলবে আমরা এই বাড়ির কাজটি আমরা আদায় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে ক্লাসটা দিলাম, আমার যে তিনটা শিক্ষণফল রয়েছে, আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই তিনটা শিক্ষণফল ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝেছো। এরপরও আমার এই ক্লাসটি আমার বিদ্যালয়ের অর্থাৎ পেজে থাকবে এবং আমার আইডি পেজে থাকবে, ইউটিউবে থাকবে। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে তোমরা জানাবে, আমরা চেষ্টা করব ওই মতামতগুলো উত্তর দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো করে পড়ালেখা করবে, বাসায় সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুইবে বা ঘর থেকে বের হলে মাস্ক পরবে। সবাইকে ধন্যবাদ।